এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে এখন বিধানসভাটা পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেটা একটা ছেলে খেলার জায়গায় চলে গেছে। এখানে বিধানসভায় যে ধরনের ডিসকাশন হয়, দ্য কোয়ালিটি অফ ডিসকাশন আপনি যদি দেখেন, আপনি 1 ঘন্টার টানা শুনতে পারবেন না। এত বাজে কথা, কোনো প্রোডাক্টিভ আলোচনা নেই। তার কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে বেশ কিছু ঘাটতি হয়েছে। আরে হয়েছে তো, নালে আরজি করের মতো ঘটনা ঘটে কেন? নালে আমাদের এখানে ল কলেজে হাইকোর্টে যেতে হচ্ছে কেন? বিভিন্ন জায়গায় মেয়েদের ওপর অ্যাট্রোসিটিস বাড়ছে কেন? ইচ্ছাকৃতভাবে যদি বিরোধী দলনেতা এবং বেশ কয়েকজন হেভিওয়েট এমএলএকে আমি যদি বাইরে বের করে দিতে পারি, তাহলে ক্রিটিসিজমটা করবে কি? সবাই গিয়ে সরকারের পিঠ চাপড়াবে, দারুণ বাজেট দারুণ বাজেট। যারা পিতৃপুরুষ ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন, জাতি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন, তারা বোধহয় কোনোদিন ভাবেননি দুঃস্বপ্নেও যে স্বাধীনতার 70-80 বছর পর এরকম একটা দেশ বা একটা পৃথিবী তৈরি হবে, আমাদের একটা জাতি তৈরি হবে, যেখানে বিধানসভায় বসে একজনকে বলতে হবে যে আমি হিন্দুদের নেতা, আরেকজনকে বলতে হবে মুসলমানের সরকার, এবং তাই হিন্দু এবং মুসলমান একে অপরকে থ্রেট করবে। আপনাকে এমন কিছু একটা করতে হবে যাতে মানুষ দেখে, খবরের চ্যানেলগুলো তারা কন্টেন্ট, এখন বললাম না সব কিছু কন্টেন্ট হয়ে গেছে। মানে এখন রাজনীতি, মানুষের জীবনের ভবিষ্যৎ, সমাজ, সমস্ত কিছু কন্টেন্ট। অধিকাংশ থানায় যারা ওই গ্রিন পুলিশ, সিভিক, এদের যা কাজ করার কথা তা করে না, থানায় অর্ধেক দিন আসে না। নামকা বাস্তে এমপ্লয়মেন্ট হলো, হওয়ার পরে নেতার সাথে সেটিং করে সে একটা কমপ্লিটলি অন্য ব্যবসায় চলে গেছে। একজন বিরোধী দলনেতাকে বলতে হচ্ছে যে আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি, আমি মোল্লাদের সরকারের অংশ নই। আবার ওদিক থেকে বলছে মুসলমানরা হলে আপনি পাল্টা নিতে পারবেন। তো এটা কি কথা? একটা মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার কনভারসেশন এইটা? আমি যে হিন্দু, তা আমি একটা যদি দোকান খুলি, একটা যদি ব্যবসা করি, সেখানে আমার ধর্মকে বেচতে হবে কেন? হ্যাঁ, ধর্মের ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ব্যবসা হতে পারে, কিন্তু সেটা ধর্ম বিক্রি করা নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্রাহ্মণ পরিবারের মেয়ে না নিজে কায়স্থ পরিবারের মেয়ে, সেটা ওনাকে এই কারণেই বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওনার এখন আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে পলিটিক্সে এসে, কারণ ওনার আর বলবার কিছু নেই। গতকাল বিধানসভার ভেতরে এবং বাইরের যে চিত্র আমরা দেখেছিলাম তা অনেকের কাছে প্রশংসার যোগ্য হলেও অনেকে মনে করছেন তা অনৈতিক। কারণ বিধানসভা যখন একদিকে চলছিল, ভেতরে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখছিলেন, অপরদিকে আমরা দেখেছিলাম বিধানসভার একেবারে বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবং বিজেপির বিধায়করা তারা সেখানে বাইরে বসে রীতিমতো তারা নিজেদের যে আন্দোলন, সেই আন্দোলন একটা অন্য ভাষায় তারা দেখিয়েছেন। তারা কেউ শঙ্খধ্বনি দিয়েছেন, কেউ আবার নাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদ করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে অরিত্র দত্তবণী। অরিত্রদা, বাংলা হান্টে তোমায় স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, গতকাল বিধানসভার চত্বরে যে আমরা পরিস্থিতি দেখেছিলাম, আন্দোলন দেখেছি, কিন্তু এক অন্য ভাষা, অন্য রূপে আন্দোলন প্রকাশ পেয়েছে। একেবারে বিধানসভার ভেতরে, যেখানে বিধানসভার বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছে, সেই বাজেটের বক্তব্য চলাকালীন কি এই ধরনের আন্দোলন বা প্রতিবাদ চলা যেতে পারে? নৈতিক রয়েছে? দেখুন, এটা অনৈতিক মোটেই নয়, এবং বিরোধীরা চাইলে তার অ্যাসেম্বলির বাইরে তার মতো করে যে কোনো জায়গাতেই প্রোটেস্ট করতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে এখন বিধানসভাটা পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেটা একটা ছেলে খেলার জায়গায় চলে গেছে। এখানে বিধানসভায় যে ধরনের ডিসকাশন হয়, দ্য কোয়ালিটি অফ ডিসকাশন আপনি যদি দেখেন, আপনি 1 ঘন্টার টানা শুনতে পারবেন না। এত বাজে কথা, কোনো প্রোডাক্টিভ আলোচনা নেই। সব জায়গায় সরকার নিজের পিঠ চাপড়াবে, তারা এক্সপেক্ট করবে বিরোধীরাও তার পিঠ চাপড়াবে, এবং একজন নির্দিষ্ট মানুষ, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী, তার জয়ধ্বনি আপনাকে গোটা স্পিচের মধ্যে দিয়ে যেতে হবে। এইটা একটা বিধানসভার চিত্র। এবং আপনি যদি অপারেশনটা দেখেন যে এটা কমপ্লিটলি ইচ্ছাকৃতভাবে বিরোধীদেরকে সাইডলাইন করা হয়েছে। আপনি দেখুন যে বিধানসভায় কি হয়েছিল প্রথম দিন এই সাসপেনশনের আগে। যেটা হয়েছিল, যে কোনো স্টেটের বিধানসভার নিয়ম হচ্ছে যে আগে ট্রেজারি বেঞ্চ তার বাজেটটা উপস্থাপনা করবে, তারপরে সেই বাজেটটা শোনার পরে এবারে বিরোধীরা তাকে সময় দেওয়া হবে, সে সেটা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে। এখানে আমি দেখি প্রসেসটা উল্টো, বিরোধীকে আগে ইন্ট্রোডাক্টরি স্পিচ দিতে বলা হয় বিফোর চিফ মিনিস্টার স্পিচ। এটা অদ্ভুত, এটা কী কারণ, কোথায় লেখা আছে আমি জানি না, এটা দীর্ঘদিন ধরেই এখানে চলছে। এবং এখানে শুভেন্দু অধিকারী এটা করেছিলেন, উনি টেকনিক্যালি একটা কাজটা দেখেছিলেন প্রথমে। সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, হোম বাজেট এবং হিল অ্যাফেয়ার্সের বাজেট, সেই দুটোকে একসাথে জয়েন্ট করে উপস্থাপনা করা হয়েছে। এবার ধরা যাক বলা হচ্ছে যে পাহাড়ের বাজেট আমরা দ্বিগুণ করলাম, 900 কোটি টাকা করলাম। এবার ভালো করে ভেবে দেখুন, যদি হোম আর হিল অ্যাফেয়ার্সের বাজেটটাকে ট্যাগ করে তার মধ্যে একটা অংশকে আমি দ্বিগুণ করি, তার তো আরেকটা অংশের বাজেট কমলো। তার মানেটা দাঁড়াচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তর, যেটা পুলিশ বাজেট, যেটা পুলিশের বাজেটের অংশ কমে গেল, বরাদ্দ কমলো। এবার বিরোধী দলনেতা একটা মোশন মুভ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আলোচনা করাটা প্রয়োজন।
তার মনে হয়েছে তিনি তার প্রিভিলেজ আছে, তিনি সেটা করেছেন, করতেই পারেন। স্পিকার সাহেব আইদার সেটাকে নস্যাৎ করে দেবেন অথবা সেটাকে নিয়ে ভোটাভুটি করবেন, আলোচনা করবেন, কিছু একটা করবেন। স্পিকার সাহেব কনস্ট্যান্টলি ইগনোর করতে আরম্ভ করলেন এবং তারপর বিরোধী দলনেতা উইংসে নেমে এলেন, নেমে এসে ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতে আরম্ভ করলেন। তখন স্পিকার সাহেব বিরোধী দলনেতার উপরে চড়াও হলেন, হয়ে একটা ওখানে কেওয়াস তৈরি হলো এবং তাতে বিরোধী দলনেতার প্রথম থেকেই যেটা বক্তব্য যে পুলিশ বাজেট নিয়ে কথা হচ্ছে, তা সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে তো আলোচনা করতে হবে। পুলিশ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি খারাপ হয় তাহলে বাজেট বাড়াতে হবে। কোন কোন জায়গায় খারাপ, কী ধরনের, কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের প্রবলেম কিনা, আচ্ছা মেয়েদের সুরক্ষা নিয়ে প্রবলেম কিনা, মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো উচিত কিনা, সিভিকদের নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো তো আলোচনা করতে হবে। বিধানসভাটা তো ইয়ার্কি মারবার জায়গা নয়। সেখানে তো বিরোধী দলনেতা বলছেন যে আমি পুলিশ বাজেট নিয়ে পেশ করবার আগে এই মোশনটা মুভ করেছি, তার কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানে বেশ কিছু ঘাটতি হয়েছে। আরে হয়েছে তো, নালে আরজিকরের মতো ঘটনা ঘটে কেন, নালে ওই আমাদের এখানে ল কলেজে হাইকোর্টে যেতে হচ্ছে কেন, বিভিন্ন জায়গায় মেয়েদের ওপর অ্যাট্রোসিটিস বাড়ছে কেন, সেইটার জন্য তার মানে আমাকে কিছু একটা আলোচনা করতে হবে যে কীভাবে আমরা ওটা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, স্পিকার সাহেব কিছু শুনলেন না, তাতে বিরোধী দলনেতা বলেন আপনি শুনবেনই না, কোনো কিছু করবেন না, গভর্নমেন্টের হয়ে বায়াসড আপনি কাজ করবেন, তাহলে এই বিজনেস মানি না বলে তিনি বিজনেস পেজটা ছিঁড়ে ফেলে দিলেন। এইখান থেকে হই শুরু হয়ে গেল, না এরকম হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, অমুক তসু ইত্যাদি ইত্যাদি, হাউসের অবমাননা হয়েছে, ভালো কথা, তিনি অ্যারোগেন্ট কাজ করেছেন, আমি বুঝলাম স্পিকারের ক্ষমতা আছে। সেই সময় নির্মল ঘোষ আমাদের পানিহাটির বিধায়ক, তিনি তার একটা মোশন মুভ করলেন। সেই মোশনে তিনি বললেন যে এরা হাউসের করছে, ক্ষতি করছে, এদেরকে সাসপেন্ড করে দেওয়া হোক। এবার কি ইন্টারেস্টিং আপনি দেখুন, ধরুন আমি একটা হাউসে আজকে এমন কিছু করেছি যেটা আনএথিক্যাল কোড অফ কন্ডাক্ট, হয়তো এমন কিছু বলেছি বা করেছি যেটা হাউসের ডিস্টারবেন্স তৈরি করেছে, তাহলে আমাকে সাসপেন্ড করা যেতে পারে 24 ঘন্টার জন্যে, আজকের সেশনের জন্যে, আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার জন্য। আপনি দেখুন কত বড় বদমাশ একটি বিধানসভার অপারেশন, 30 দিনের জন্য সাসপেন্ড করে দিল লিডার অফ অপোজিশনকে, এবং এই 30 দিনের মধ্যে কিন্তু বাজেট সেশনটা বেরিয়ে যাচ্ছে। তার মানে ইচ্ছাকৃতভাবে যদি বিরোধী দলনেতা এবং বেশ কয়েকজন হেভিওয়েট এমএলএকে আমি যদি বাইরে বের করে দিতে পারি, তাহলে ক্রিটিসিজমটা করবে কি? সবাই গিয়ে সরকারের পিঠ চাপড়াবে, দারুণ বাজেট দারুণ বাজেট। আরে তার জন্য তো সরকারের ট্রেজারি বেঞ্চের লোকেরা রয়েছে। অপোজিশন হাউসের কাজটা কি? অপোজিশনের কাজটা হচ্ছে যে সেখানে লুপহোলসগুলোকে খুঁজে বার করা, সেটা নিয়ে ত্রুটিগুলোকে হাইলাইট করা। সরকার তো নিজের ভুল নিজে স্বীকার করবে না, সেই রাজনীতি এখন আর নেই, কিন্তু বিরোধীরা তো তার কাজটাই হচ্ছে আলোচনাটা করা। লিডার অফ অপোজিশন পুরো বাজেট সেশনের জন্য সাসপেন্ডেড, এটা বোঝাই যাচ্ছে ইটস ইন্টেনশনাল, ইচ্ছা করে এটা করা হয়েছে। এবং তার কারণটা হচ্ছে যে গভর্নমেন্টের তো এই যে বলে না অর্থনীতি, বিগত কয়েক বছরে আপনি যা বাজেট হয়েছে সেখানে অর্থ নেই, নীতিও নেই, রাজনীতি আছে প্রত্যেকটা জায়গায়। এটা পুলিশ বাজেট আপনি যদি শোনেন, প্রথমেই মা মাটি মানুষের জয়গান, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কী ভালো কিছু করেছেন, এইটা চলতে থাকবে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ। শেষে ছোট্ট করে এক পংক্তি বলবে যে পুলিশ বাজেটে আমরা এত বরাদ্দ বাড়ালাম বা কমালাম। আরে অডিট নিয়ে আলোচনা করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ প্রবলেমগুলো নিয়ে কোথায় আমাকে এইটাকে রিঅ্যালোকেট করা যায়, রিসোর্স ম্যানেজমেন্টটা ঠিক করা যায়, এটা নিয়ে উই হ্যাভ টু ডিসকাস। সাসপেন্ড হয়ে গেল। এবং কি অদ্ভুত যে অগ্নিমিত্রা পল এবং আমাদের এলওপি তিনি ওখানে বিশৃঙ্খলা করেছেন, বুঝলাম, তারা সাসপেন্ডেড হলেন। একজন ব্যক্তি তিনি ওখানে উপস্থিতি ছিলেন না, তিনি যে 4 জনের নাম, আমার নামটি মনে নেই, 4 জনের মধ্যে, হ্যাঁ 4 জনের মধ্যে একজন এমএলএ তিনি সেদিন হাউসে ছিলেন না। তিনি অগ্নিমিত্রা পলের মোশনটাতে সই করেছিলেন যে আমি এটা সাপোর্ট করছি, সই করতে হয় তো, দিতে হয় আগে থেকে, সই করেছিলেন। স্পিকার সাহেব দেখলেন ও এ সাপোর্ট করেছে, বাতিল। আরেকজন এমএলএ তিনি ওঠে, মানে এলওপি তো উইংসে নেমে করেছেন, এলওপি করেছেন, এটা আমি বুঝলাম, এলওপি সাসপেন্ড হলেন, কিন্তু আরেকজন এমএলএ তিনি ওঠেননি বেঞ্চ থেকে, আপনি দেখুন না আর্কাইভে ভিডিও পেয়ে যাবেন, তিনি বেঞ্চে বসে সাপোর্ট করছেন যে এটা ঠিকই, এটা বিশৃঙ্খলা হচ্ছে। ওমা, হ্যাঁ আপনি হয়ে করছেন, সাসপেন্ড। আরে এটা কি ইয়ার্কি ফাজলামো হচ্ছে নাকি? এটা বিধানসভাটাকে এটা মজা করবার জায়গা? তো দেখুন এখানে প্রথম কথাটা হচ্ছে এটা আমি একদম অবাক হচ্ছি না। এবং মানে আমার সবথেকে খারাপ লাগছে, আমি ফেসবুকেও লিখলাম গতকাল, যে আমরা একটা এমন বাংলা তৈরি করলাম যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমরা এমএলএরা হিন্দুদের ভোটে জিতে এসেছি, আমরা আদিবাসীদের ভোটে জিতে এসেছি, আর এই সরকারটি মোল্লাদের সরকার, এটা এলওপি বলছেন। আবার মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে মুসলমানরা যদি আন্দোলন করে পাল্টা, আপনি সামাল দিতে পারবেন তো? মানে এটা একটা থ্রেট কালচার।
এইটা একটা মানে আমাদের যারা পিতৃপুরুষ ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন, জাতি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন, তারা বোধহয় কোনো দিন ভাবেননি দুঃস্বপ্নেও যে স্বাধীনতার 70-80 বছর পর এরকম একটা দেশ বা একটা পৃথিবী তৈরি হবে, আমাদের একটা জাতি তৈরি হবে, যেখানে বিধানসভায় বসে একজনকে বলতে হবে যে আমি হিন্দুদের নেতা, আরেকজনকে বলতে হবে মুসলমানের সরকার, এবং তাই হিন্দু এবং মুসলমান একে অপরকে থ্রেট করবে। এটা কোন হিংসার জায়গায় চলে গেছে আজকের রাজনীতিটা, আপনি চিন্তা করে দেখুন। তো সেই জায়গাতে আমি মনে করছি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্ফিয়ার অ্যাবসলিউটলি ড্যামেজ হয়ে গেছে, এবং আমি মনে করছি এখানে যে বাংলার মানুষের এবার এদের দুজনকেই রিজেক্ট করা উচিত। তার কারণ এরা দুজনেই এমন এক্সট্রিম দিকে চলে গেছে যে এবার তো মানুষের দাঙ্গা বেঁধে যাবে। তার কারণ হচ্ছে একটা সরকারও যেরকম কেবলমাত্র মুসলমান বা হিন্দুর হওয়া উচিত নয়, বিরোধীও তো মুসলমান বা হিন্দুর হওয়া উচিত নয়। একজন মুসলমানের সমস্যা বিরোধী দলনেতা বলবেন না, এতে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলবেন তো নিশ্চয়ই। তিনি কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির স্পিকার বলে তিনি যেমন কেবলমাত্র হিন্দুদের নিয়ে কথা বলবেন না, একই রকমভাবে সরকারও যদি সারাক্ষণ তোষামত করে সেটা তো খুব ডেঞ্জারাস। সে কেবলমাত্র যদি একটা বায়াস দৃষ্টিভঙ্গি থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে থাকে, তাদের কোনো উন্নতি করেনি এই গভর্নমেন্ট। আপনি একদম স্ট্যাটিস্টিক্যালি আপনি দেখতে পারেন কতগুলো মাদ্রাসা তৈরি করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্ম প্রচারের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কজন মুসলমান আমাদের অ্যাবভ পভার্টি লাইনের ওপরে রয়েছে? 2016তেও অমর্ত্য সেনের এই নিয়ে রিসার্চ রয়েছে যে যেখানে মেজর মুসলিম পপুলেশান, তারা কিন্তু আমাদের যে পভার্টি লাইন সেট করা হয়েছে অর্থনীতির, তার নিচে অবস্থান করছে। মুসলিম মেয়েরা কজন আমাদের মেন স্ট্রিম এডুকেশনের রিসার্চের কাজে আসতে পেরেছে? কটা জায়গায় আপনি দেখাতে পারবেন? খুব কম। আপনি এই এখন তো না হয় ওবিসি রিলেটেড মামলা হচ্ছে, আপনি তার মামলাটা যবে রুজু হয়েছে তার আগে আপনি একটু সার্ভে করে দেখুন, প্রচুর সরকারি পজিশানে যেখানে ওবিসিতে লোক নেওয়ার কথা ছিল কিন্তু ওবিসি পোস্টগুলো ফাঁকা রয়েছে, লোক নেওয়া হয়নি, ওখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যোগ্য এমপ্লয়মেন্ট হওয়ার কথা। তো আমি কেবলমাত্র ধর্মের জুজু দেখিয়ে হিন্দু মুসলমান শিখ জৈন কাউকে এভাবে ধর্মের পট্টি পরিয়ে রাখলে তো হবে না। আমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। একজন মুসলমানের দরকার শিক্ষা, একজন মুসলমানের দরকার ভালো অর্থ, নিজের সসম্মানে জীবিকা রোজগার করা। সারাক্ষণ কেন তাদেরকে আমরা একটা মানে ভোটার হিসেবে দেখব? তার নিজস্ব আত্মসম্মান, সে তো ভারতের নাগরিক, সে তো ইকুয়াল স্ট্যাটাস পাওয়ার অধিকার রয়েছে। সে কেবলমাত্র সংখ্যায় কম বলে আমি তাকে কেবলমাত্র 30%, 35% ক্যালকুলেশনের বাইরে আর ভাবতেই পারছি না। এটা তো সরকারেরও ব্যর্থতা। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এই বিধানসভায় যেটা হচ্ছে এখন, এটা কমপ্লিটলি একটা এন্টারটেনমেন্ট হচ্ছে। বিধানসভায় কোনো রাজনীতি হচ্ছে না। বিধানসভায় বিরোধীরা বিরোধীদের মতো বাইরে একটা কাণ্ড কারখানা করছেন, সরকার সরকারের মতো যাচ্ছে তাইভাবে হাউসটা অপারেট করছে। মুখ্যমন্ত্রী তো যা তা বলে চলেছেন প্রত্যেক দিন। তিনি আগের দিন বললেন যে বিধানসভায় আমি নিজে হাতে ভাঙচুর করি। এটা তুমি তো করোনি, সে তো তুমি নিজেও চুরি করোনি, তোমার দল তো করেছে। বিইং আ সুপ্রিমো তুমি রেসপন্সিবল হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় যে এত কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, একটা টাকাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে আছে? নেই। কিন্তু তাহলে তার দল তো করেছে, তার নির্দেশে তো হয়েছে। আমি একটা দলের চেয়ারে বসে আছি, আমি দলের কি স্টেক হোল্ডার, আমার টিমের লোকেরা এগুলো করে আমি জানি না। যদি না জেনে থাকি তাহলে দল ছেড়ে দেওয়া উচিত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত যে আমি পারছি না, আমি জানি না, এগুলো আমি ম্যানেজ করতে পারছি না। তুমি নিশ্চয়ই, আমরা জানি আর্কাইভে মমতা বন্দ্যোপাধ্যায় টেবিল ভাঙেননি, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে কনস্টিটিউশন নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজর যারা নেতা, যাদেরকে নিয়ে আজকে এত লম্ফজম্প, তারা ড্যামেজ করেছে হাউস। তাদেরকে পাশে নিয়ে পরপর মিছিল করেছে, ভোট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়েছো কেন? তোমার যদি মনে করে থাকো যে এই লোকটা সমাজের কলঙ্ক, তাকে দল থেকে পরের দিনই বাদ দিয়ে দাওনি কেন? কেন দাওনি? কারণ তুমি স্বার্থপর। তোমার এরকম একটা ইমেজ তৈরি করে তোমার সিপিএমকে বদলে তোমার ক্ষমতায় আসা উচিত ছিল। এখন তুমি যখন এখানে এসে বসেছো তখন তোমার মনে হচ্ছে অ্যান্টি হাউস অ্যাক্টিভিটি হচ্ছে। এদিকে দিনের পর দিন তুমি যখন বিরোধী ছিলে, তুমি কী কী বিশৃঙ্খলা করেছো তার কোনো ইয়ত্তা নেই। এবার এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এখন উনি নিজের কথা নিজে 180 ঘুরিয়ে ফেলছেন। উনি বারবার বলে, আমি এখন আর সততার প্রতীক বলে না, এখন আর অনুপ্রেরণা বলে না। আমি লাস্ট নিউ টাউনে কি একটা মেলা হচ্ছিল, আমি দেখছিলাম পোস্টার একটু সাটল চেঞ্জ হয়েছে। আগে লেখা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অনুপ্রেরণা হয়ে এত 12টা বেজেছে, এখন ওখানে লেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। একটু ভাষায় সামান্য একটু জাগলারি করে দিয়েছে। অনুপ্রেরণা দিয়ে তো হচ্ছে না, আর অনুপ্রেরণা দিয়ে সব চাকরি বাকরি গাড়ি ঘোড়া সব চুরি হয়ে গেছে। এবার উদ্যোগ উনি নিচ্ছেন, এবার উনি একটা এন্টারপ্রেনার লেভেলে চলে গেছেন আর কি।
এইবার উনি আজকে যে ঘটনাগুলো বলছেন যে অ্যান্টি হাউস অ্যাক্টিভিটি, হাউসে ডিসরাপশান তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিইং আ লিডার অফ অপোজিশন এইগুলো করার জন্য ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে রয়েছে। কীভাবে উনি বিধানসভায় ডিস্টার্ব করেছেন বা কেন্দ্রে যখন ছিলেন তখন যেভাবে উনি আচরণ করেছেন সেগুলো সমস্ত ইতিহাসের পাতায় আর্কাইভে রয়েছে। ফলে আজকে উনি কেবলমাত্র মানে এটা একটা অদ্ভুত প্রোটোকল, পুলিশ বাজেট আমি দেবো তারপর তো বিরোধীরা ক্রিটিসাইজ করবে, আগে বিরোধীকে কেন বলতে দেবো আমি? আর বিরোধীরা কী বলবে বলুন তো? আমার যে সমালোচক, আমি ভিডিওটা আপলোড করব, তারপরে লোকে আমার যারা সমালোচনা করবেন তলায় এসে বলবে যে এর সাথে আমি সহমত হলাম না বা হোয়াট এভার, আমার যদি ভুল থাকে কিছু সে বলবে। আপনি আমার ভিডিওটা নিলেন না, আমার কোনো কথা আপলোড হলো না, অথচ আপনি ফেসবুকে লোককে বললেন এটা সমালোচনা করুন, তো সমালোচনাটা করবো কী নিয়ে? কি লোকটা করবে কী করে? আগে তো বক্তব্য থাকবে, আগে তো আলোচনা হবে, তারপর তার সমালোচনা হবে, আলোচনা। তো সেটা আলোচনাটাই তো নেই। বিরোধী দলনেতা কি বলবে? বাহ, মুখ্যমন্ত্রী দারুণ কাজ করছেন, গঙ্গাসাগরে আপনি খুব ভালো কাজ করছেন, দারুণ আছে রাজ্যের অবস্থা। এটা বিরোধী দলনেতার কাজ না? তো ত্রুটিগুলিকে আইডেন্টিফাই করা তার কাজ। তো সেই জায়গায় এখন বিধানসভাটা ইচ্ছা করে দেখুন, এটা লাস্ট বাজেট ওনারা, আমার যতদূর আমি জানি, তো সেইখানে ওনাদের আর কিছু বলার নেই। তো কিছু একটা তো করতে হবে, একটা হাউস সুন্দরভাবে চলছে, রাজনীতি করতে গেলে ডিসরাপশান করতে হয় বাংলায়, এটা দীর্ঘদিনের ইতিহাস। মানে একটা সুন্দর হাউস হচ্ছে যে অধিবেশন হলো, বাজেট হলো, সেটা নিয়ে আলোচনা হলো, খবরের কাগজে পড়ে সেটা নিয়ে এডিটোরিয়াল বেরোবে, এই রাজনীতি আর নেই। ভেঙে চুড়ে এর মাথা ফাটিয়ে তার নাকে ঘুষি মেরে এইটা যতক্ষণ না করছেন লোকে বলবে কি একটা অধিবেশন হয়ে গেল, আপনি শান্তভদ্রভাবে বাড়িতে চলে এলেন, কী করলেন তাহলে আপনি ব্যর্থ নেতা। আপনাকে কিছু একটা হুজ্জুতি করতেই হবে, আপনাকে এমন কিছু একটা করতে হবে যাতে মানুষ দেখে। খবরের চ্যানেলগুলোতে একটা কন্টেন্ট, এখন বললাম না সব কিছু কন্টেন্ট হয়ে গেছে, মানে এখন রাজনীতি, মানুষের জীবনের ভবিষ্যৎ, সমাজ, সমস্ত কিছু কন্টেন্ট। নিউজ চ্যানেলগুলিকে কিভাবে ফিড করানো হবে, দেখুন এগুলো করছে, আমরা এটা নিয়ে এটা কোনো আলোচনা। আজকে আপনার কি প্রশ্ন করা উচিত ছিল আমাকে, যে পুলিশ বাজেটে কী কী ত্রুটি আছে, আপনি করতে পারবেন না, কারণ পুলিশ বাজেটটাই তো ঘাঁটা। আপনাকে সেই কন্টেন্টটা তো দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়েছে যে বিরোধীর সাসপেনশন, আপনাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর হচ্ছে আজগুবি কথা বলা গঙ্গাসাগর নিয়ে, এই সমস্ত নিয়ে। তা আমরা সেই নিয়ে আলোচনা করছি, এটা আমাদের ব্যর্থতা, ওভারঅল সমাজের। সাংবাদিক হিসেবে আপনার ব্যর্থতা, বক্তা হিসেবে আমার ব্যর্থতা, দর্শক হিসেবে দর্শকের ব্যর্থতা। আমরা আলোচনা করব পুলিশ ডিপার্টমেন্টের সমস্যা নেই, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা করতে এসেছি, সেই আলোচনা আর হলো না। কারণ উনি জানেন এই আলোচনাটা করতে গেলেই আমাকে ক্যাগের রিপোর্ট নিয়ে কথা বলতে হবে, আমাকে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে কথা বলতে হবে, আমাকে বলতে হবে দিনের পর দিন কীভাবে তছরূপ হচ্ছে, আমাকে বলতে হবে যে কীভাবে পুলিশ ব্যবস্থাটাকে পলিটিক্যাল প্যাট্রোনেজ সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে। অধিকাংশ থানায় যারা ওই গ্রিন পুলিশ, সিভিক, এদের যা কাজ করার কথা তা করে না, থানায় অর্ধেক দিন আসে না, নামকাবাস্তে এমপ্লয়মেন্ট হলো, হওয়ার পরে নেতার সাথে সেটিং করে সে একটা কমপ্লিটলি অন্য ব্যবসায় চলে গেছে। খাতায় কলমে সে ওই থানার ধরা যাক টাইপিস্ট বা ভলান্টিয়ার বা তাকে জীবনে পাবেন না। আপনি রাত্রেবেলা চলে যান, বহু থানায় ভিজিট করুন আন্ডার কভার, আপনি দেখবেন যে সেখানে যা কম্পিউটার অপারেটর থাকার কথা নেই, থানার ওসি বা এসআই বসে টাইপ করছে। আমি বহু থানায় গিয়ে এই ডেটাটা আপনাকে বলছি, যে এসআইকে জিজ্ঞাসা করলাম কি ডেকে আপনার কাজ, বলছি কী করবো, টাইপিস্ট কই? হ্যালো, আছে তো, এনরোলড আছে, বলছে এনরোলড আছে, খাতায় নাম আছে, নেই, রাত্রের বেলা নেই। সে কোথায়? সে কোনো এক এমএলএ কাউন্সিলরের সাথে সেটিং করে সে এখানে একটা মোটামুটি মায়না নিচ্ছে, আর সে একটা বড় ব্যবসায় ঢুকে পড়েছে, ওদিকে এতে কালোবাজারি, সেখান থেকে হেভি ইনকাম, এখানে সরকারি, এদিকে সরকারি মায়নাও পাচ্ছে, ওদিকে কালোবাজারি ইনকামও হচ্ছে, সবে মিলে চলছে। এই হচ্ছে থানাগুলির অবস্থা। এটা নিয়ে আলোচনা করছি না, করছি হচ্ছে কি হলো মমতা ভার্সেস শুভেন্দু, এটা তো আলোচনা নয়। আলোচনাটা হচ্ছে সিস্টেমিক রিফরমেশন। এইটা হচ্ছে রাজনীতিবিদদের বদমাইশি, আমাদেরকে ভাবতে না দেওয়া, বিভিন্ন রকম আলতু ফালতু জিনিসে আমরা আলোচনা করব। আজকে সন্ধ্যেবেলা টিভিতে এই নিয়ে বিতর্ক সভা হবে, এটা বিতর্কের বিষয় নয়, এটা একটা ইচ্ছাকৃত বদমাইশি হচ্ছে ওখানে বিধানসভাটার মধ্যে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সবথেকে কলঙ্কময় অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি মনে করছি। আমি তো কালকেই কথাটা শোনার পর আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি যে একজন বিরোধী দলনেতাকে বলতে হচ্ছে যে আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি, আমি মোল্লাদের সরকারের অংশ নই, আবার ওদিক থেকে বলছে মুসলমানরা হলে আপনি পাল্টা নিতে পারবেন। তো এটা কি কথা? একটা মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার কনভারসেশন এইটা? বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রীর সম্পর্ক সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিধানসভার ক্ষেত্রে। সেখানে তাদের আলোচনা হবে পলিসি নিয়ে, চিন্তাভাবনা নিয়ে, আদর্শ নিয়ে। আপনি দেখুন তো আজ থেকে 10 বছর 15 বছর আগে পার্লামেন্টের আর্কাইভ, 20 বছর 30 বছর আগের আর্কাইভ,
কারা বসতেন বিধানসভা লোকসভাগুলিতে, কি কোয়ালিটি আলোচনা। এক সময়, এখন তো সব বন্ধ হয়ে গেছে, এক সময় যারা ধরুন সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স নিয়ে পড়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে ছাত্রদেরকে বিধানসভায় দেখতে নিয়ে যেত। বহু ছাত্রছাত্রী, একটু আমাদের সিনিয়র জেনারেশনকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে বহু জায়গায় কেউ ছাত্ররা নিজেদের উদ্যোগে যেত, কেউ কেউ ইন্টার্নশিপের মতো করে তাদেরকে নিয়ে যাওয়া হতো টু অবজার্ভ যে কী হচ্ছে, কিভাবে চলে আইনসভা, কিভাবে শাসক বিরোধী পলিটি সিস্টেম বলতে কি বুঝি। এখন ছাত্র গিয়ে কী দেখবে, ভাঙচুর চলছে, বিরোধী দলনেতাকে বাইরে যেতে হচ্ছে, কে মোল্লাদের সরকার কে হিন্দুদের সরকার, এই নিয়ে বিতর্ক হচ্ছে, কোনো ছাত্র যেতে পারছে না। সেই জন্য আমাদের পলিটিক্যাল সিস্টেমটা, পলিটিক্যাল সোসাইটি যেটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, পুলিশি বাজেট নিয়ে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে তিনি অনেকবার নিজে হিন্দু বলে পরিচয় দিতে একেবারে তিনি অস্থির হয়ে উঠেছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে তিনি তার সাথে যে জঙ্গিদের যোগ রয়েছে, যে অপবাদ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, তিনি সেটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলেছেন একদিনের মধ্যে আমি ইস্তফা দেব। সেক্ষেত্রে কি এই ধরনের যে সাসপেন্ড থেকে শুরু করে হিন্দুত্বের পরিচয় দেওয়ার যে বক্তব্য বিরোধী দলনেতার মুখ থেকেও আমরা শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও আমরা শুনলাম, কোথাও কি মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন দিয়েছেন। প্রথমেই উনি বলেছেন যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু আমি ধর্ম বেচে খাই না। প্রশ্নটা হচ্ছে ধর্ম বেচে কাউকে খেতে হবে কেন? ধর্মটা তো আমার নিজস্ব জীবনের যাপন। আমি যে হিন্দু, তা আমি একটা যদি দোকান খুলি, একটা যদি ব্যবসা করি, সেখানে আমার ধর্মকে বেচতে হবে কেন? হ্যাঁ, ধর্মের ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ব্যবসা হতে পারে, কিন্তু সেটা ধর্ম বিক্রি করা নয়। ধর্মকে বিক্রি করা আর ধর্মভিত্তিক ব্যবসা দুটো আলাদা জিনিস। আজকে গঙ্গাসাগরে যে মেলাটা হচ্ছে বা কুম্ভে যে মেলাটা হচ্ছে, ধরুন বিজেপি তৈরি হয়েছে সম্ভবত 1980 সালে, যদি ভুল না করে থাকি। 1897 সালে মার্ক টোয়াইনের নভেলে ফ্রম দ্য ইকুয়েটার বলে সম্ভবত নভেলটির নাম, সেখানে মার্ক টোয়াইন লিখে যাচ্ছেন যে কুম্ভ মেলাকে রেফার করে বলছেন যে এটা শুধুমাত্র একটা ফেয়ার নয়, এটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল। মানে বলছেন এটা মেলা নয়, এটা একটা ধর্মীয় উৎসব। তার মানে বিজেপি, তৃণমূল, এদের আসার আগে 100 বছর আগেও, 200 বছর আগেও এই সংস্কৃতিগুলো তো ছিল। তাদেরকে ধর্ম বেচে খেতে হয়েছে কি? হয়নি। এটা হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর ভাষা যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু আমি ধর্ম বেচে খাই না। ধর্ম বেচে পৃথিবীর কেউ খায় না। ধর্মটা বিক্রি করার মতো জিনিস নয়, ধর্মটা নিজস্ব যাপন। কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো খ্রিস্টই ধর্মকে বিক্রি করে না। ধর্মকে ভিত্তি করে অন্যান্য ট্যুরিজমের কাজ হতে পারে, একটা মেলা হতে পারে, তার উপর অর্থনীতির চাকাটা ঘুরতে পারে। কিন্তু আমি কখনো বলতে পারি না আমি আজকে আমার ধর্ম বিক্রি করতে বসছি সকালবেলা। এটা হয় না, এটা অপমান যে কোনো ধর্মের প্রতি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্রাহ্মণ পরিবারের মেয়ে না নিজে কায়স্থ পরিবারের মেয়ে, সেটা ওনাকে এই কারণেই বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওনার এখন আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে পলিটিক্সে এসে, কারণ ওনার আর বলবার কিছু নেই। উনি যা বলতেন এক সময়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পলিটিক্যাল রাইটিং যে বইগুলো উনি লেখেন, মানে মমতা ব্যানার্জি যখন 2012 সালে লিখছেন মাই আনফরগেটেবল মেমোরিজ, তখন উনি ছিলেন গান্ধিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্রতি ছত্রে সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক্সের গল্প পাবেন। তারপরে যখন পরিবর্তন বলে বইটি লিখছে, তারপরে সম্ভবত মা মাটি মানুষের নামে একটি বই আছে, আমি এগুলো পড়েছি বিভিন্ন। গ্র্যাজুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধিয়ান মমতা থেকে হয়ে উঠেছেন ক্যাপিটালিস্ট মমতা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন সেটা হচ্ছে ক্যাপিটালের রাজনীতি। সেই ক্যাপিটালের রাজনীতিটা হচ্ছে যে আমি একটা দল চালাই, দল চালাতে গেলে আমি কার সাথে কমব্যাট করি? বিজেপির সাথে কমব্যাট করি। বিজেপি ভারতবর্ষের সবথেকে ধনী দলের মধ্যে অন্যতম। আচ্ছা, তার জন্য আমায় কী করতে হবে? আমার মাসেল পাওয়ার এবং টাকার পাওয়ার লাগবে। সেজন্য আমি পাড়ায় বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি সেট করে লালটু পল্টু বল্টু সেট করে দিলাম। এদেরকে বললাম ভাই তোমরা টাকা তুলে ফান্ডিং করে আমার অপারেশনটা করো। ফান্ডিং চলে আসছে, আমি চুপ করে বসে থাকছি। এদিকে লালটু পল্টুরা যে ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় মারামারি করছে, খুন করছে, মানুষের ওপর অত্যাচার করছে, সেটা আর আমি দেখতে পাচ্ছি না, কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এই নিয়ে দৈপায়ন বাবু, পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে 2-3 বছর আগে একটা চমৎকার আর্টিকেল লিখেছিলেন যে পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজি মডেল কীভাবে তৃণমূল অপারেট করে এবং তার অ্যাডভার্স এফেক্ট কীভাবে হচ্ছে। আজকে বিধানসভায় দাঁড়িয়ে ওনাকে এই কারণেই বলতে হচ্ছে যে আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি কি। তার কারণ হচ্ছে যে এই মিথ্যে সেকুলারিজমের নাটকটা উনিই শুরু করেছেন সবার প্রথম।
আমার এটা আলোচনার বিষয় নয় যে আমি হিন্দু না, আপনি হিন্দু হন, মুসলমান হন, যাই হন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি ববি হাকিম আমার মুখ্যমন্ত্রী হতেন, তিনি তো আমার ধর্মের অংশ নন, কিন্তু আমি তাকে মুখ্যমন্ত্রী হিসাবেই প্রশ্ন করতাম যদি এই ভুলগুলো তিনি করতেন। তিনি মুসলমান বলে তাকে প্রশ্ন করতাম না, আমি তাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রশ্ন করতাম যে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলুন, আপনি ইকোনমি নিয়ে কথা বলুন, আপনি এমপ্লয়মেন্ট এডুকেশন সেক্টরটার এই অবস্থা কেন, এই নিয়ে কথা বলুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।